পায়ে পড়ে ঝগড়া করতে এলে বাংলাদেশের মানুষ ভারত বিমুখ হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। দুপুরে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তার অভিযোগ, ভারত বাংলাদেশের সাথে কোনো কারণ ছাড়াই বন্ধুত্ব সুলভ সম্পর্ক খারাপ করছে। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিষয় নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে তা কাম্য নয়। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কথা না বলে নিজেদের দিকে তাকানোর পরামর্শ দেন শাখাওয়াত হোসেন। আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না, এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল এটা খারাপ করছেন ওনারা। আর আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের না করে, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি, সরকারের কাজই হলো এটা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টা না করে ভারতকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিষ্পত্তির তাগিদ দেন তিনি। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন রিজভী। বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ভারত, অভিযোগ তুলেন রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর তাগিদ দেন। বলেন, ভারতে যে সহিংসতা ও সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তাতে করে মোদি মমতার তার দেশের প্রতি নজর দেওয়া উচিত। শত শত মসজিদ ভেঙে মন্দির বানান, গরুর মাংস খাওয়ার অপরাধে নিরপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলেন। আগে নিজের দেশ সামলান, শান্তিরক্ষী বাহিনী আপনার দেশ ইন্ডিয়াতে মোতায়েন করুন। যারা নিজের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার। আমরা ভারতের উগ্রবাদী সরকার ও উগ্রবাদী হিন্দু কর্তৃক ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন, হত্যা, অধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছি। আইনজীবী না থাকায় রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। নতুন তারিখ আগামী ২রা জানুয়ারি বেলা ১১টায় মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম নতুন শুনানির তারিখ নির্ধারণ করেন ২রা জানুয়ারি। এর আগে ২৬শে নভেম্বর জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা এবং আইনজীবীদের উপর হামলার ঘটনায় আলিফের ভাই ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩টি আলাদা মামলা হয়। তবে কোনো মামলায় আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। হত্যা মামলা সহ ৫ মামলায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনজীবীরা সবাই উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষে সময়ের আবেদন করা হয়েছে। আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না, আসেনি। আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে আগামী ২/১/২৫ ইংরেজি তারিখ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এখানে তো কাউকে কোনো বাধা দেওয়া হয় নাই, বা কেউ আসলে তাকে বলা হয় না যে আপনি বলতে পারবেন না। এই ধরনের কোনো বক্তব্য আপনাদের কাছে আছে কিনা আমার জানা নাই। তবে আমি যতটুকু জানি এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় মামলাটা কোর্টে উঠেছে। কোর্ট থেকে বারবার দেখা হয়েছে, আসামি পক্ষের কোনো লোক উপস্থিত ছিল না। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আইন শৃঙ্খলা বাহিনী পাসপোর্ট ও বিআরটিএ। আর ঘুষ না দিলে সেবা পায় না ৭৭.২% পরিবার। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩-এর প্রতিবেদনে এ তথ্য জানায় টিআইবি। ২০২৩ সালে ১০,৯০২ কোটি টাকার ঘুষ দেয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিল বিগত সরকার। তারপরেও ২০২৩ সালে দেশের দুর্নীতি থামেনি, তারই চিত্র প্রকাশ করে টিআইবি। মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩ এর প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয় ২০২৩ সালে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়।
2010 সালে আমরা প্রথম পাসপোর্ট খাত নিয়ে কমিশন আলাদা সুনির্দিষ্ট ডায়াগনস্টিক স্টাডি করেছিলাম। এখানে যে সেবা গ্রহীতাদেরকে হয়রানি যারা করে তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে, সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এবং যারা 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 পদক্ষেপ নেওয়ার কথা তারাই কিন্তু এই যে দুর্নীতির ফলে যে অর্থ অর্জিত হয় তার লাভবান হন তার মাধ্যমে। তাছাড়া ঘুষের পরিমাণ বেশি ছিল বিচার বিভাগ, ব্যাংকিং ও ভূমি সেবা খাতে। বিমা, ব্যাংকিং এবং এনজিও যদি বেসরকারি খাত হিসেবে বিবেচনা করা যায়, এবং অন্যান্যের মধ্যে আছে এমএফএস, অনলাইন শপিং ইত্যাদি। ওয়াসাটাকেও বেসরকারি না, ওয়াসা তো বিচারিক সেবায় দুর্নীতি ও ঘুষের উচ্চহার সাধারণ জনগণের ন্যায় বিচার পেতে বড় বাধা। জাতীয় পরিচয়পত্র সহ মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্ট ও অন্যান্য সেবা পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। আচ্ছা, এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন, দুর্নীতি বলতে শুধু ঘুষ না, অন্যান্য যেগুলো আমরা উল্লেখ করেছি, ঘুষ এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের 77.2% বলেছে যে ঘুষ না দিলে সেবাটা আমি পাবো না। যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা গভীরতা সবচেয়ে বেশি। টিআইবির খানা জরিপের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের আনুমানিক পরিমাণ 1,46,252 কোটি টাকা। 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত সেই সময় এটাকে প্রতি বছরের জন্য প্রাক্কলন করে আমরা এই তথ্যটা বের করি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। এক ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না, আর প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 4 বছর। এমন প্রস্তাব করে সংবিধান সংস্কারে 69টি প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংস্কার প্রস্তাব তুলে ধরে বলা হয়, নির্বাহী বিভাগ দেখবেন প্রধানমন্ত্রী, কিন্তু নিয়োগ প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। সংসদে 100 আসন উচ্চ পদে হবে, বাকি 200 আসন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে। দেশের প্রত্যেকটি বিভাগে হাইকোর্ট থাকতে হবে। বিচার বিভাগের জন্য নতুন সচিবালয় প্রস্তাব করা হয়েছে। দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের বিএমএ ক্যাডেটদের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন। সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি উল্লেখ করে সেনাপ্রধান বলেন, নবীন কর্মকর্তাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব। তাই তাদের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান সেনাপ্রধান। ভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি, এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম, প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়ে থাকে। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। তোমরা ভুলে যাবে না, তোমাদের গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। মনে রাখবে, সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম, যার মাধ্যমে একজন সেনা সদস্য। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। এরই প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হন ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীরা। নয়াপল্টন থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিজয়নগর মোড় হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিএনপির নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এতদিন ভারতের দাসত্ব করেছে বাংলাদেশ, এখন আর না। ধর্মের নামে ভারত উস্কানি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করছে, এর দ্রুত বিচার দরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে এসব ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। মোদির নেতৃত্বে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আজকে প্রশ্ন তুলেছে ভারত, তার প্রতিবাদে আমাদের আজকে এই বিক্ষোভ মিছিল এবং এই সমাবেশ। বাংলাদেশের পতাকাকে ছিঁড়ছে, বাংলাদেশের দূতাবাসের উপর হামলা করে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এটার প্রতিবাদে আজকে রাস্তায় নেমে এসেছি।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যদের আক্রমণ ছিল পূর্ব পরিকল্পিত। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। বলেন, দেশটির অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে। তার আশা, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হয়ে আওয়ামী লীগের নেতা যারা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারের সহায়তা করবে। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করার রিট শুনবে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফিকদার মাহমুদুর রাজের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। বুধবার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এর আগে সোমবার বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টের রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি এ রিট দায়ের করেন। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 এর 19 ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আদালতের রিটকারীর আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া বলেন, ভারতের বিভিন্ন টিভি চ্যানেল আইন লঙ্ঘন করে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 নামে একটা আইন, 38 নম্বর আইন, এটা গভর্নমেন্ট গেজেট আকারে প্রকাশ করে। ইদানিং দেখা যায় ভারতীয় বিভিন্ন চ্যানেলগুলা আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না, অথচ এদের চ্যানেলগুলো আমাদের দেশে শহরে প্রচার হচ্ছে। এমনকি এরা মিথ্যা কথা বলা এবং এটা প্রপাগান্ডা ছড়ানো, বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যেটা নাকি এই আইনের পরিপন্থী। নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে জামায়াতের করা আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে 4 সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। দলটির আইনজীবীরা আদালতকে বলেন, জনস্বার্থের কথা বলে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে করার রিট করেছিলেন, তাদের রিট করারই কোনো এখতিয়ার নেই। রাজনৈতিক উদ্দেশ্যে রিটটি করা হয় বলে আদালতে তুলে ধরা হয়। পরে 10 ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। তারা অন্যান্য ইসলামিক দল যারা রেজিস্ট্রেশন পেয়েছেন তাদের কারো রেজিস্ট্রেশন চ্যালেঞ্জ করে মামলা করেননি, শুধু একটাকে টার্গেট করেছেন কেন? এইটা দ্বারা বোঝা যায় যে এই একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশনকে নিয়ে যখন প্রশ্ন উত্থাপন করা হয় তখন এটি শুধুমাত্র জনস্বার্থে থাকে না, এখানে রাজনৈতিক বিবেচনা অনিবার্য অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। বিয়ের জন্য চাপ দেয়ায় অন্তঃসত্ত্বা প্রেমিকাকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এনে গুলি করে হত্যা করেন প্রেমিক। এই কাজে ব্যবহার করা হয় রাজধানীর ওয়ারী থানা থেকে লুণ্ঠিত অস্ত্র। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। তিনি বলেন, মনপুরা দ্বীপে পালাচ্ছিলেন অভিযুক্ত তৌহিদ শেখ তন্ময়। ভোলার ইলিশায় একটি লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচে পানি থেকে হত্যায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তৌহিদ জানিয়েছেন, অস্ত্রটি গেল 5 আগস্ট ঢাকার ওয়ারী থানা থেকে লুট করা হয়েছিল। 2.5 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় প্রেমিকা শাহিদা ইসলাম তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। শনিবার সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকা থেকে শাহিদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। 2.5 মাস যাবৎ যে অন্তঃসত্ত্বা ছিল তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, সে বিয়ে করবে না অথবা পরে করবে, এই ধরনের ঘটনা বলতেছিল। তাই ছেলেটা এটা মেনে নিতে পারছিল না, পরবর্তীতে উত্তেজিত হয়ে এই মেয়েটাকে গুলি করে হত্যা করে। সে হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার করেছিল ওই অস্ত্রটি আমরা কেরানীগঞ্জ থানাধীন এলাকা থেকে অস্ত্রটা উদ্ধার করি। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। আর মাত্র কদিন, হেমন্তকালের অগ্রহায়ণ মাস শেষ হয়ে বাংলায় শুরু হবে শীতকাল। হাওয়া লাগবে আমলকি ডালে ডালে পাতায় পাতায়। যদিও শুষ্ক প্রকৃতি শীতের ছোঁয়ায় রুক্ষ হয়ে উঠবে,
তবুও গ্রীষ্মপ্রধান এই দেশ শহরে মানুষ পাবে নতুন প্রাণ। শহর থেকে গ্রামে নব আয়োজনে হবে শীতবরণ। জলবায়ুর বিরূপ আচরণে ৬ ঋতুর বৈশিষ্ট্য হারিয়ে বাংলাদেশ এখন বস্তুত গ্রীষ্মপ্রধান। সারা বছরই গরমে হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে শীতকালটা থাকে বহুল কাঙ্ক্ষিত হয়ে। ষড়ঋতুর বাংলাদেশে শীতকাল আসতে এখনো কয়েকদিন বাকি, তবে প্রকৃতি এরই মধ্যে রূপ বদলে নিয়েছে। উত্তর থেকে বইতে শুরু করেছে হিমেল হাওয়া, তারই ছোঁয়া নিতে প্রস্তুত নগরবাসী। বাংলাদেশের দরকার সবচেয়ে বেশি শীতটা, কারণ গরমে আমাদের যে ক্লাইমেট চেঞ্জটা আমাদের এটা অনেক ক্ষতি করে ফেলছে। সো যদি শীতটা থাকে তাহলে আমাদের ওয়েদারটা একটু কুল, ওয়ার্ম থেকে একটুখানি কুল থাকলে ভালো হবে। ঢাকা হচ্ছে আমাদের গ্রাম সাইডের তুলনায় শীতটা কিঞ্চিত পরিমাণ কম। এখন মনে একটু দেরিতে আসতেছে শীতটা, এইবার আমার ধারণা আর কি। শীতকালে তো শীতের মজাই আলাদা ছিল। ব্যস্ততম মহানগরে প্রকৃত রূপ নিয়ে শীত আসে না। ডিসেম্বরেও নেই শীতের স্বাভাবিক চিত্র। তবে সকালের স্নিগ্ধ রোদে প্রিয়জনের সাথে জমে ওঠে চায়ের আড্ডা। কিন্তু সকালের এই যে যাওয়ার সময় অফিসে যাওয়ার আগ দিয়ে ছোট্ট করে একটু শীত উপভোগ করা, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে এখানে একটু এসে চা খাওয়া। ডিসেম্বর অনুযায়ী শীতটা এখনো পুরোপুরি পড়েনি, কিন্তু গরম ঠান্ডা মিলিয়ে ভালোই লাগছে। রাত আর দিনের তাপমাত্রার খুব বেশি পার্থক্য না থাকলেও কয়েকদিনের মধ্যে সারা দেশে কমবে গরম। তবে এবার খুব বেশি ঠান্ডা পড়বে না, পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। এই সময় সূর্য কিন্তু দক্ষিণ গোলার্ধে চলে যান, আর সেই জন্য কিন্তু উত্তর গোলার্ধ থেকে ঠান্ডা বাতাস আস্তে আস্তে সূর্য যেদিকে থাকে ওই দিকে কিন্তু যেতে থাকে। সূর্য ভূপৃষ্ঠে তেমন কিরণ দেওয়ার সময় পায় না, রাত বড় থাকে, ঠান্ডা হয়ে যায়। শৈত্যপ্রবাহ যেটা আমরা বলে থাকি, তাপমাত্রা 10 ডিগ্রির নিচে চলে আসবে, কোথাও কোথাও চলে আসবে। এরই মধ্যে হাওয়ার দিক বদল করেছে, কমে এসেছে গরমের তীব্রতা। চারিদিকে হেমন্তকে বিদায় দিয়ে শীতকে বরণ করার প্রস্তুতি চলছে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে 2 ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। মঙ্গলবার সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিতে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফায় চলে এই সংঘর্ষ। এতে আহত হন অন্তত অর্ধশতাধিক। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এবার জানাবো খেলার খবর। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। শেষ খবরে লঙ্কানদের সংগ্রহ 6 উইকেটে 197 রান। দুবাইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা, তবে তাদের শুরু থেকেই চাপে রাখে টাইগার যুবারা। দলীয় 10 রানে দুলনিত সিগুরাকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন ইমন। 3-এ নামা শান মুগানাথানকে ব্যক্তিগত 4 রানে প্যাভিলিয়নে পাঠান ফাহাদ। উইকেটের এক প্রান্ত আগলে রাখা আরেক ওপেনার পুলেন্দু পেরেরাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন ফাহাদ। সাজঘরে ফেরার আগে তার ব্যাটে আসে 19 রান। এরই মাঝে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ শ্রীলঙ্কা দুদলই। জামাইকা টেস্টে তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 211 রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা 164 রানের জবাবে তৃতীয় দিনে 146 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ার সেরা বোলিং করে 5 উইকেট নিলেন নাহিদ রানা। নিজেদের দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 193 রান করে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা। 1 উইকেটে 70 রানে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় স্কোরে আরও 15 রান যোগ করতে আউট হন ওপেনার ক্রেগ ব্রাথওয়েট। ব্যক্তিগত 39 রানে নাহিদ রানার শিকার হন তিনি। নাহিদ রানা তৃতীয় শিকার হন কাভেম হজ। ব্যক্তিগত 3 রানে লিটন দাসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। দলীয় 100 রানে আলিফ আথানাজেকে ফেরান তাসকিন আহমেদ। এরপর 23 রানের মধ্যে আরও 4 উইকেট হারায় উইন্ডিজরা। কেমার রোজকে নাহিদ রানা ফেরালে 146 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে 61 রানে 5 উইকেট নেন নাহিদ রানা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 193 রান তুলেছে বাংলাদেশ। সাদমান 46 ও মিরাজ করেছেন 42 রান। 29 রানে অপরাজিত রয়েছেন জাকের আলী। যুক্তরাজ্যে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব আল হাসান। সেপ্টেম্বরে এক ম্যাচের জন্য কাউন্টি ক্রিকেট মাঠে নেমেছিলেন সাকিব। 9 উইকেট পাওয়া ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে চিঠি পাঠায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে এই টুর্নামেন্টে খেলতেই প্রথমবারের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাবেক এই অলরাউন্ডার।
দেশ ছেড়েও ইস্যু পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। দেশের বাইরেও ঠিক শান্তিমতো খেলতে পারছেন না এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে দলে থাকা না থাকার আলোচনা নিভতেই দুবাইয়ে টি10 লিগ খেলে সাকিব গেলেন ইংল্যান্ডে। ক্যারিয়ারে প্রথমবারের মতো দিলেন বোলিং অ্যাকশনের পরীক্ষা। গল্পটা গত সেপ্টেম্বর মাসের। সারের হয়ে ইংল্যান্ড কাউন্টিতে একটি মাত্র ম্যাচ খেলতে গিয়েছিলেন সাকিব। 2011-12 মৌসুমের পর কাউন্টিতে সাকিবের প্রথম ম্যাচও ছিল সেটি। সারের 111 রানের হেরে যাওয়া ওই ম্যাচে 2 ইনিংসে প্রথম ইনিংসে 4 আর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেন সাকিব। সাকিবের এমন বাজিমাত করা পারফরম্যান্সের পর ভ্রু কুঁচকেছেন অনফিল্ড আম্পায়াররা। সন্দেহ প্রকাশ করা হয়েছে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে। নভেম্বরে কাউন্টি থেকে জানানো হয় আম্পায়ারদের ডাউট সাকিবের বোলিং অ্যাকশন ছিল কিছুটা পরিবর্তিত। 2006 সাল থেকে শুরু করে 447টি আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে মোট 712 উইকেট সাকিব আল হাসানের। কিন্তু ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ক্রিকেটেই এর আগে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়নি সাকিব আল হাসান। যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। এই পরীক্ষার রেজাল্টে পাস মার্ক মিললেই আবারও কাউন্টিতে নাম লেখাতে পারবেন এই অলরাউন্ডার। নতুবা আরও একটা দরজা বন্ধ হবে মিস্টার 75 এর জন্য। সার মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। এবার আরো কিছু সংবাদ এক নজরে। আসলে ফয়সাল হত্যা মামলায় আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহার করা অস্ত্র ও 3টি মোটরসাইকেল। দুপুরের সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গেল রাতে মানিকগঞ্জে শিবালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তার হলো 6 জন। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। সকালে বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে শ্রদ্ধা জানায় প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিএনপি এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পরে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে হয় আলোচনা সভা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ আইনজীবী সমিতি। সকালে জেলা বার অফিসের সামনে এই মানববন্ধন হয়। এতে বক্তারা আলিফ হত্যার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন। নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। গোপালগঞ্জে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এবছর জেলায় আমন ধান 906 মেট্রিক টন ও সিদ্ধ চাল 3224 মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি কর্মকর্তারা জানান ভালো ফলন হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। পটুয়াখালীর কলাপাড়ায় আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে আটক করেছে পুলিশ। ভোরে কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করে 2 লাখ টাকা ও 2 ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাত দল। পরে নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে ডাকাত দলের সদস্য কাশিমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।